সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শিকারচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। সোমবার প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যে কোনো ধরনের আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে ইরানি সামরিক বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। জেনারেল শিকারচি বলেন, শত্রুরা ইরানি জনগণের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের এই অপচেষ্টা সফল হবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে চাপের মুখে ফেলে কোনো ধরনের ছাড় আদায়ের আশায় তারা এই মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে, যা অতীতেও ব্যর্থ হয়েছে। তিনি স্পষ্ট করে জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বাইরের যে কোনো শত্রুর হামলার মোকাবেলায় ইরানি সশস্ত্র বাহিনী অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি সুসংগঠিত এবং প্রস্তুত। এই জেনারেলের মতে, শত্রুদের এই প্রচারণা কেবল ইরানকে দুর্বল করার একটি কৌশল, কিন্তু ইরান তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ বা ছাড় দেবে না। এদিকে কূটনৈতিক তৎপরতা চললেও যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনী সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাফি। সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতিতে তাদের উপর অর্পিত মিশন সম্পন্ন করতে প্রস্তুত। আমাদের পূর্ণ প্রস্তুতি বজায় রাখতে হবে, কারণ শত্রুরা এক এক সময় এক এক কথা বলে। তিনি উল্লেখ করেন, একদিকে যখন আলোচনা বা কূটনৈতিক প্রক্রিয়া চলছে, অন্যদিকে আঞ্চলিক হুমকির মুখে সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা নিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কঠোর মন্তব্য করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নাম উল্লেখ করে তিনি বলেন, নেতানিয়াহু বড্ড বেশি কথা বলেন। 1979 সালের ঐতিহাসিক ইসলামী বিপ্লবের 47তম বার্ষিকী সামনে রেখে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে শত্রুদের হতাশ করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, একটি জাতির প্রকৃত শক্তি শুধু ক্ষেপণাস্ত্র বা উন্নত সামরিক সরঞ্জামের উপর নির্ভর করে না, বরং জনগণের দৃঢ় সংকল্প এবং প্রতিরোধের উপর ভিত্তি করে তৈরি হয়। খামেনি বলেন, যতক্ষণ না শত্রুরা হতাশ হচ্ছে, ততক্ষণ একটি জাতি নিপীড়নের ঝুঁকিতে থাকে। তাই শত্রুকে অবশ্যই হতাশ করতে হবে। বুধবার ইরানে দেশব্যাপী এই বিপ্লব বার্ষিকী পালিত হতে যাচ্ছে। এই উপলক্ষে আয়োজিত বার্ষিক শোভাযাত্রাকে তিনি মর্যাদার প্রদর্শন হিসেবে অভিহিত করেন। খামেনির মতে, এই বিশাল গণজমায়েত বিদেশি শক্তিগুলোকে ইরানের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করার উচ্চাকাঙ্ক্ষা থেকে পিছিয়ে যেতে বাধ্য করে। ইরানের সর্বোচ্চ নেতার এই ভাষণ এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং তেহরানের বিরুদ্ধে নানাবিধ হুমকির ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। যদিও সম্প্রতি ওমানের মাস্কাটে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা হয়েছে, তবে বড় ধরনের কোনো সমঝোতার সম্ভাবনা এখনও অনিশ্চিত। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে তুরস্ক, মিশর ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। সোমবার পৃথক এই ফোনালাপে তিনি আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সমন্বয় জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আব্বাস আরাকচি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং উত্তেজনা হ্রাসে কূটনৈতিক উদ্যোগ এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পরোক্ষ আলোচনার বিষয় প্রাধান্য পায়। আরাকচি তার বক্তব্যে উত্তেজনা প্রশমনে আঞ্চলিক দেশগুলোর সদিচ্ছা এবং আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, আজারবাইজান, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং মিশরের রাষ্ট্রপ্রধানরা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি ইরান তার কৌশলগত অংশীদার চীন ও রাশিয়ার সঙ্গেও নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তাদের এই আলোচনার অগ্রগতির সম্পর্কে অবহিত করা হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার প্রেক্ষাপটে একটি বড় ঘোষণা দিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থা বা IAEA এর প্রধান মোহাম্মদ ইসলামি। তিনি জানিয়েছেন, যদি ইরানের উপর আরোপিত সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়,
তবে ইরান তাদের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম লঘু করার বিষয়টি বিবেচনা করতে পারে। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করে বলেন, 60% সমৃদ্ধ ইউরেনিয়াম লঘুকরণের বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর। এটি মূলত ইরান যুক্তরাষ্ট্র আলোচনার একটি রাজনৈতিক ও প্রযুক্তিগত দর কষাকষির অংশ। ইসলামী উল্লেখ করেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক রয়েছে। তবে তিনি অভিযোগ করেন, 2025 সালের জুনে ইরানের পরমাণু স্থাপনায় যে সামরিক হামলা হয়েছিল সেই বিষয়ে সংস্থাটি এখনও তাদের দায়িত্ব পালন করেনি। তিনি বলেন, ইরান যদি IAEA এর তদারকিতে থাকে এবং তাদের ফ্রেমওয়ার্কের অংশ হয় তবে এই হামলার বিষয়ে সংস্থাটি নীরব থাকতে পারে না। ইসলামী জানান, গত জুনে ইসরায়েলি ও মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি এমন স্থাপনাগুলোতে IAEA এর পরিদর্শকরা এরই মধ্যে সফর করছেন। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনে এবং চলমান সহযোগিতার অংশ হিসেবে আগামী দিনগুলোতে আরও কিছু স্থাপনা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। 2025 সালের জুনে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হওয়া হামলার পর তেহরান ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ইসলামের এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে ইরান আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে আগ্রহী, তবে তার আগে তারা নিষেধাজ্ঞামুক্ত অর্থনীতির নিশ্চয়তা চায়। গাজা উপত্যকার রাফা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের সংঘর্ষ এবং সুড়ঙ্গ থেকে বের হওয়া 4 যোদ্ধাকে হত্যার খবরের মধ্যে এক কড়া বিবৃতি দিয়েছেন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র। মঙ্গলবার প্রকাশিত এই বিবৃতিতে তিনি স্থানীয় পর্যায়ে ইসরায়েলি বাহিনীকে সহায়তাকারী বা কোলাবোরেটরদের চরম পরিণতির হুঁশিয়ারি দেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সোমবার জানিয়েছে, রাফার পূর্বাঞ্চলে একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা 4 ফিলিস্তিনি যোদ্ধা তাদের উপর গুলিবর্ষণ করে। পরে ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় ওই 4 যোদ্ধা নিহত হন। ইসরায়েলের দাবি এটি যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। কাসামের মুখপাত্র বলেন, কিছু লোক ছদ্মবেশে বা আরবিও এজেন্ট হিসেবে ইসরায়েলি বাহিনীর হয়ে কাজ করছে। তারা সুড়ঙ্গে অবরুদ্ধ ও ক্ষুধার্ত যোদ্ধাদের অবস্থান শনাক্ত করে ইসরায়েলিদের সাহায্য করছে। তিনি এই কাজকে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করে বলেন, এই কাপুরুষরা কেবল তখনই বীরত্ব দেখায় যখন তারা ইহুদিবাদী সেনাবাহিনীর ট্যাঙ্ক ও সুরক্ষার মধ্যে থাকে। বিশ্বাসঘাতকদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের পরিণতি হল অনিবার্য ধ্বংস। আমাদের জনগণের বিচার থেকে ইসরায়েল তাদের রক্ষা করতে পারবে না। রাফার সুড়ঙ্গে দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ থাকা যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তারা ক্ষুধা এবং চাপের মুখেও আত্মসমর্পণ না করে শাহাদাতকে বেছে নিয়েছেন। এই বীরত্বগাথা ফিলিস্তিনিদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং বাইরের যে কোনো শত্রুর হামলা প্রতিহত করতে জাতীয় ঐক্য সশস্ত্র প্রতিরোধী একমাত্র কার্যকর পথ। সোমবার বৈরুতের নিকটবর্তী হাদাত এলাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, লেবানন তার ভূমি শত্রুমুক্ত করেছে এবং বর্তমানে আত্মরক্ষার পূর্ণ সক্ষমতা রাখে। শেখ নাইম বলেন, ইসরায়েলি আগ্রাসন কেবল সামরিক শক্তি, জনগণের সংহতি এবং রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমেই মোকাবেলা করা সম্ভব। তিনি অভিযোগ করেন, লেবাননের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক সমস্যার মূলে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরন্তর চাপ। দীর্ঘ 15 মাস ধরে চলা হামলার উদ্দেশ্য ছিল হিজবুল্লাহর প্রতিরোধ ভেঙে দেওয়া এবং লেবাননকে দুর্বল করা, যা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সম্প্রতি আল হেবারিয়া অঞ্চলে ইসরায়েলি অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়ে একে লেবাননের সার্বভৌমত্বের উপর নগ্ন হামলা বলে অভিহিত করেন তিনি। হিজবুল্লাহর প্রধানমন্ত্রী নওয়াফ সালামের দক্ষিণ লেবানন সফরের প্রশংসা করেন এবং দেশ পুনর্গঠনে সরকারের সঙ্গে হিজবুল্লাহর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, জনগণ, সেনাবাহিনী এবং প্রতিরোধের মধ্যকার সমন্বয় লেবাননের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার যে দাবি জানানো হচ্ছে তা সরাসরি প্রত্যাখ্যান করেন নাইম কাসেম। তিনি বলেন, নিরস্ত্র হওয়ার অর্থ হল লেবাননকে আত্মরক্ষার অধিকার থেকে বঞ্চিত করা এবং ইসরায়েলি আগ্রাসনের সামনে দেশকে উন্মুক্ত করে দেয়া। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।